প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং নিরাপদে আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ রেজাউল করিম, প্রভাষক রসায়ন, সাতকানিয়া সরকারি কলেজ, চট্টগ্রাম। আমরা দ্বাদশ শ্রেণীর অনলাইন ক্লাসের ধারাবাহিকভাবে রসায়ন প্রথম পত্রের তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করতেছিলাম। তো সেই ধারাবাহিকতায় আজকে আমাদের 16তম অনলাইন ক্লাস রসায়ন প্রথম পত্রের তৃতীয় অধ্যায়ের উপরে। গত ক্লাসে আমরা পোলার আয়ন নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব ভ্যান ডার ওয়ালস বল এবং হাইড্রোজেন বন্ধন। এই দুটো বিষয় আজকে আমাদের আলোচনার বিষয়। আশা করছি তোমরা অনলাইন ক্লাসগুলো ভালোভাবে দেখতেছো এবং করোনার মহামারীর কারণে শিক্ষা প্রতিষ্ঠান যে বন্ধ রয়েছে সেই বন্ধর প্রতিটুকু তোমরা এই অনলাইন ক্লাসগুলো যদি ভালোভাবে ফলো করো, ভালোভাবে দেখো, তাহলে অনেকটা সেটা পুষিয়ে উঠতে পারবে বলেই আমরা বিশ্বাস করি। তো আর বেশি দেরি না করেই আজকের অনলাইন ক্লাসে আমরা চলে যাচ্ছি। তাহলে চলো আজকের অনলাইন ক্লাস শুরু করি। ভ্যান ডার ওয়ালস বল। ভ্যান ডার ওয়ালস বল হচ্ছে দুটি অপোলার সমযোজী যৌগের অণু যখন পরস্পরের কাছাকাছি আসে তখন তাদের মধ্যে একটা দুর্বল আকর্ষণ বল কাজ করে। এই আকর্ষণ বলটাকেই বলা হচ্ছে ভ্যান ডার ওয়ালস বল। তাহলে ভ্যান ডার ওয়ালস বলের সংজ্ঞা আমরা কিভাবে দিতে পারি? অপোলার সমযোজী যৌগের অণুগুলোর মধ্যে যে দুর্বল আন্তঃআণবিক আকর্ষণ বল বিদ্যমান তাকে ভ্যান ডার ওয়ালস বল বলা হয়। এই বলটা বিজ্ঞানী ভ্যান ডার ওয়ালসের উপর ভিত্তি করে নামকরণ করা হয়েছিল। 1813 সালে বিজ্ঞানী ভ্যান ডার ওয়ালস সর্বপ্রথম এই বলের অস্তিত্ব নির্ণয় করেন। ভ্যান ডার ওয়ালস বল দুইটি অপোলার অণু যখন খুব কাছাকাছি আসে তখনই এই বল কাজ করে। অর্থাৎ যে দুইটা অণুর মধ্যে এই বলটা কার্যকর হয় সেই দুইটা অণু পরস্পরের খুব কাছাকাছি আসতে হবে। যদি অণু দুটোর মধ্যে দূরত্ব বেশি থাকে তাহলে ভ্যান ডার ওয়ালস বল কার্যকর থাকে না। আর ভ্যান ডার ওয়ালস বল অণু দুটির আকারের উপরে অথবা বরের উপরে নির্ভর করে আমরা বলতে পারি। দুইটা অণুর আকার বা বরের উপরই ভ্যান ডার ওয়ালস বল নির্ভর করে। আকার যত বেশি হবে ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বলের পরিমাণও তত বেশি হবে। তো আমরা যেমন হ্যালোজেন সমূহের ক্ষেত্রে যদি চিন্তা করি, হ্যালোজেনের মধ্যে আছে ক্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এগুলো হচ্ছে অপোলার সমযোজী অণু। এদের মধ্যে কিন্তু দুর্বল ভ্যান ডার ওয়ালস বল কার্যকর। তো হ্যালোজেনের মধ্যে ফ্লোরিনের আকার হচ্ছে সবচেয়ে ছোট আর আয়োডিন এর আকার হচ্ছে সবচেয়ে বড়। তো যত আমরা ফ্লোরিন থেকে আয়োডিনের দিকে যাব তত আকার কি হতে থাকবে? বাড়তে থাকবে। আকার বাড়তে থাকলে ভ্যান ডার ওয়ালস বল বেশি কার্যকর হবে। সেই জন্য স্বাভাবিক তাপমাত্রায় ক্লোরিন, ক্লোরিন এগুলো হচ্ছে গ্যাস, ব্রোমিন হচ্ছে তরল, আয়োডিন হচ্ছে কঠিন। তাহলে ভ্যান ডার ওয়ালস বল যে অণুর আকারের উপর নির্ভর করে সেটা আমরা হ্যালোজেন সমূহের উদাহরণ থেকে বুঝতে পারি। উৎস অনুসারে ভ্যান ডার ওয়ালস বল দুটি শ্রেণীতে বিভক্ত। একটা হচ্ছে স্থায়ী ডাইপোল ও আবিষ্ট ডাইপোল আকর্ষণ বল, আর দ্বিতীয়টা হচ্ছে ক্ষণস্থায়ী ডাইপোল ও আবিষ্ট ডাইপোল আকর্ষণ বল। এই দুইটা বল এর মাধ্যমে উৎস অনুযায়ী এই দুইটা বল হচ্ছে ভ্যান ডার ওয়ালস বল। আমরা এই দুইটা বল নিয়ে এখন বিস্তারিত আলোচনা করব। প্রথমে স্থায়ী ডাইপোল ও আবিষ্ট ডাইপোল আকর্ষণ বল। স্থায়ী ডাইপোল কোনগুলো? স্থায়ী ডাইপোল হচ্ছে যদি সমযোজী বন্ধনে আবদ্ধ দুটি পরমাণুর তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য বেশি থাকে তখন অধিক তড়িৎ ঋণাত্মক পরমাণু ইলেকট্রনকে নিজের দিকে আকর্ষণ করে, ফলে ওই পরমাণুটা আংশিক নেগেটিভ হয়ে যায় এবং অপর পরমাণুটা আংশিক ধনাত্মক হয়ে যায়। তাহলে অধিক তড়িৎ ঋণাত্মক পরমাণু আংশিক নেগেটিভ এবং অপর পরমাণুটা আংশিক পজিটিভ হয়। অর্থাৎ দুই প্রান্তে দুইটা পোল বা প্রান্ত তৈরি হয়। এদেরকে বলা হচ্ছে স্থায়ী ডাইপোল। আর আবিষ্ট ডাইপোল কোনগুলো? আবিষ্ট ডাইপোল হচ্ছে একটা ডাইপোলের প্রভাবে আরেকটা ডাইপোল সৃষ্টি হলে তখন সেটাকে বলা হচ্ছে আবিষ্ট ডাইপোল। তো যদি আমরা একটু দেখি, যেমন এটা একটা স্থায়ী ডাইপোল, কারণ এখানে দুই প্রান্তে পজিটিভ নেগেটিভ চার্জ আছে, সুতরাং এইটা একটা স্থায়ী ডাইপোল। এখন এই স্থায়ী ডাইপোলের পাশে
যদি একটা অপোলার অণু আসে, এখানে আমরা যে অণুটা দেখাচ্ছি এটা হচ্ছে অপোলার অণু, কারণ এর মধ্যে কোনো পজিটিভ বা নেগেটিভ চার্জ নেই, সুতরাং এটা অপোলার অণু। তো যখন একটা স্থায়ী ডাইপোলের কাছে আরেকটা অপোলার অণু আসে, তখন অপোলার অণুটা ডাইপোলে পরিণত হয়ে যায়। কেন? কারণ স্থায়ী ডাইপোলের ধনাত্মক প্রান্ত অপোলার অণুর ইলেকট্রন ম্যাগকে আকর্ষণ করে। বলে অপোলার অণুর ইলেকট্রন ম্যাগগুলো স্থায়ী ডাইপোলের যে পাশে ধনাত্মক চার্জ আছে সেদিকে চলে আসে এবং অপর প্রান্তে নেগেটিভ চার্জের পজিটিভ চার্জের সৃষ্টি হয়। তাহলে কি বললাম, এখানে যে একটা স্থায়ী ডাইপোল আছে, সে স্থায়ী ডাইপোলের পাশে একটা অপোলার অণু আসলো। এখন এই স্থায়ী ডাইপোলের ধনাত্মক চার্জটা অপোলার অণুর ইলেকট্রন ম্যাগকে আকর্ষণ করবে, ফলে অপোলার অণুর ইলেকট্রন ম্যাগগুলো ধনাত্মক চার্জের দিকে সরে আসবে। সেই জন্য ধনাত্মক চার্জের দিকে একটা নেগেটিভ চার্জ উৎপন্ন হবে আর তার বিপরীত দিকে একটা পজিটিভ চার্জ তৈরি হবে, ফলে এটা একটা ডাইপোলে পরিণত হবে। তো তখন এটাকে বলা হবে আবিষ্ট ডাইপোল। এরকমের এটা আগের ছিল আমাদের ডাইপোল, এটা ছিল স্থায়ী ডাইপোল, আর তার পাশে নতুন এটা অপোলার অণু থেকে আরেকটা ডাইপোল তৈরি হয়েছে, এটাকে বলা হচ্ছে আবিষ্ট ডাইপোল। তাহলে স্থায়ী ডাইপোলের প্রভাবেই এই ডাইপোলটা উৎপন্ন হলো, সেই জন্য এটাকে বলা হচ্ছে আবিষ্ট ডাইপোল। তো যখন এরকম আবিষ্ট ডাইপোল তৈরি হবে, একটা স্থায়ী ডাইপোলের পাশে আরেকটা আবিষ্ট ডাইপোল তৈরি হবে, তখন তাদের মধ্যে একটা আকর্ষণ বল কাজ করবে। এই আকর্ষণ বলটাকেই বলা হচ্ছে স্থায়ী ডাইপোল আবিষ্ট ডাইপোল আকর্ষণ বল। এভাবে একটা আবিষ্ট ডাইপোল তৈরি হওয়ার পরে আরো আবিষ্ট ডাইপোল তৈরি হবে, ফলে তাদের মধ্যে আকর্ষণ বল কাজ করবে। এই ধরনের আকর্ষণ বলকে বলা হচ্ছে স্থায়ী ডাইপোল আবিষ্ট ডাইপোল আকর্ষণ বল। তাহলে আমরা কি বললাম, যখন একটা স্থায়ী ডাইপোল থাকবে, স্থায়ী ডাইপোলটা অপোলার অণুকে ডাইপোলে পরিণত করে ফেলবে। কিভাবে করবে? স্থায়ী ডাইপোলের পজিটিভ চার্জ অপোলারের ইলেকট্রন ম্যাগকে আকর্ষণ করবে, ফলে অপোলারের ইলেকট্রন ম্যাগগুলো স্থায়ী ডাইপোলের পজিটিভ চার্জের কাছে আসবে। সেই জন্য সেই দিকে একটা নেগেটিভ চার্জ আর অপর দিকে একটা পজিটিভ চার্জ তৈরি হবে, ফলে তখন সেটা একটা আবিষ্ট ডাইপোল তৈরি হবে। এই আবিষ্ট ডাইপোল আর আগের যে স্থায়ী ডাইপোল ছিল তাদের মধ্যে এখন একটা আকর্ষণ বল কাজ করবে। এই আকর্ষণ বলটাকে আমরা বলবো যে স্থায়ী ডাইপোল ও আবিষ্ট ডাইপোল আকর্ষণ বল। 2 নম্বর যেটা ছিল সেটা ছিল ক্ষণস্থায়ী ডাইপোল ও আবিষ্ট ডাইপোল আকর্ষণ বল। এটাকে বিস্তরণ বল বলা হয় অথবা লন্ডন বলও বলা হয়। আমি খতে এখানে বিস্তরণ বল বা লন্ডন বল লিখছি। তো এটা হচ্ছে ক্ষণস্থায়ী ডাইপোল ও আবিষ্ট ডাইপোলের প্রভাবে এই বলটা উৎপন্ন হয়। সেটা কিরকম, যেমন এখানে আমরা একটা পোলার অণু দেখালাম, যেখানে ইলেকট্রনগুলো চারিদিকে সমানভাবে বিস্তৃত আছে, ফলে এর মধ্যে কোনো পজিটিভ বা নেগেটিভ চার্জ উৎপন্ন হয় না, এটা একটা অপোলার অণু। এই ধরনের অপোলার অণুতে ইলেকট্রনগুলো চারিদিকে কি করে সবসময় ঘুরতে থাকে। তো ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারিদিকে সবসময় কি করবে, ঘুরবে। এটা ঘুরতেছে, এখন ঘুরতে ঘুরতে ঘূর্ণন গতির কারণে যে কোনো এক মুহূর্তে একদিকে ইলেকট্রন বেড়ে যায় আর একদিকে ইলেকট্রন কি কমে যাবে, একদিকে ইলেকট্রন ম্যাগ বেড়ে যাবে আর একদিকে ইলেকট্রন ম্যাগ কমে যাবে, তখন একটা অস্থায়ী ডাইপোলের তৈরি হবে। তাহলে আমরা কি বললাম, এটা একটা অপোলার সমযোজী অণু যার মধ্যে ইলেকট্রনগুলো সমভাবে বিস্তৃত আছে, কিন্তু এই ইলেকট্রনগুলো এই নিউক্লিয়াসের চারিদিকে সবসময় কি করতেছে, ঘুরতেছে। এই ঘূর্ণন গতির কারণে যে কোনো এক মুহূর্তে একদিকে ইলেকট্রনের পরিমাণ বেড়ে যায়, অপর দিকে ইলেকট্রনের পরিমাণ কমে যায়। তো যেদিকে ইলেকট্রনের পরিমাণ বেড়ে যাবে সেদিকে নেগেটিভ চার্জ উৎপন্ন হবে আর অপর দিকে পজিটিভ চার্জ উৎপন্ন হবে, অর্থাৎ এটা একটা পোলার ডাইপোলে পরিণত হয়ে যাবে। যেমন এই এটা একটা এখন ডাইপোলে পরিণত হলো। তাহলে এটাকে আমরা এখন কি বলবো, এটা একটা অস্থায়ী ডাইপোল। এটা হচ্ছে একটা কি অস্থায়ী ডাইপোল, এইদিকে ইলেকট্রন বেড়ে গেছে আর এদিকে ইলেকট্রন কমে গেছে, ফলে এদিকে নেগেটিভ চার্জ উৎপন্ন হবে, এদিকে পজিটিভ চার্জ। তো এটা হচ্ছে অস্থায়ী ডাইপোল, কারণ এটা ক্ষণিক বিকৃতি, কিছুক্ষণের জন্য এটা তৈরি হয়েছে। আমরা যদি দেখি এই যে এটা একটা অস্থায়ী ডাইপোল এখানে উৎপন্ন হলো। এই অস্থায়ী ডাইপোলের পাশে এখন যদি কোনো অপোলার অণু আসে, অস্থায়ী ডাইপোলের পাশে, এটা অস্থায়ী ডাইপোল, এর পাশে আরেকটা অপোলার অণু আসলো, তখন অস্থায়ী ডাইপোলের নেগেটিভ চার্জ অপোলার অণুর পজিটিভকে, অথবা আমরা বলতে পারি অস্থায়ী ডাইপোলের পজিটিভ চার্জ
অপোলার অণুর নেগেটিভ চার্জে কি করবে, আকর্ষণ করবে। ফলে ক্ষণস্থায়ী ডাইপোলের নেগেটিভ চার্জের দিকে অপোলার অণু যে প্রান্ত থাকবে সেদিকে ধনাত্মক চার্জ উৎপন্ন হবে, আর বিপরীত দিকে ঋণাত্মক চার্জ উৎপন্ন হবে। তখন এটি একটা ডাইপোলে পরিণত হয়ে যাবে। অর্থাৎ ক্ষণস্থায়ী ডাইপোলের কারণে অপোলার অণুটাও ডাইপোলে পরিণত হইল। তখন এটাকে বলা হবে আবিষ্ট ডাইপোল। এরকম এটা ছিল আগের আমাদের ক্ষণস্থায়ী ডাইপোল, প্রথমটা কালো বর্ণেরটা, আর দ্বিতীয়টা নীল বর্ণের যেটা সেটা হচ্ছে আবিষ্ট ডাইপোল। তাহলে ক্ষণস্থায়ী ডাইপোল আর আবিষ্ট ডাইপোলের মধ্যে এখন একটা আকর্ষণ বল কাজ করবে। এই বলটাকে বলা হচ্ছে বিস্তরণ বল বা লন্ডন বল। তাহলে লন্ডন বল কি? লন্ডন বল হচ্ছে অপোলার সমযোজীয় অণুগুলোর মধ্যে ইলেকট্রনগুলো চারিদিকে যখন ঘুরতে থাকে, এই ঘূর্ণন গতির কারণে যে কোনো একদিকে ক্ষণিকের জন্য ইলেকট্রনের ম্যাগ বেড়ে যায়, অপর দিকে কমে যায়। ফলে একদিকে নেগেটিভ চার্জ, অপর দিকে পজিটিভ চার্জ উৎপন্ন হয়। অর্থাৎ অপোলার অণুটা একটা ক্ষণস্থায়ী ডাইপোলে পরিণত হয়। এই ক্ষণস্থায়ী ডাইপোলের কাছে যখন আরেকটা অপোলার অণু আসে, তখন সেই ক্ষণস্থায়ী ডাইপোলের কারণে অপোলার অণুটাও ডাইপোলে পরিণত হয়ে যায়, যেটাকে আমরা আবিষ্ট ডাইপোল বলতেছি। এই ক্ষণস্থায়ী ডাইপোল আর আবিষ্ট ডাইপোলের মধ্যে যে আকর্ষণ বল, এইটাকে বলা হচ্ছে লন্ডন বল বা বিস্তরণ বল। আমাদের পরবর্তী আলোচনার বিষয় হচ্ছে হাইড্রোজেন বন্ধন। হাইড্রোজেন বন্ধন আমরা বিভিন্ন ধরনের আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন, তারপরে সন্নিবেশ বন্ধন ইত্যাদি বন্ধন সম্পর্কে আমরা এর আগেই জেনেছি। তো এখন আমরা হাইড্রোজেন বন্ধন কি সেটা জানবো। হাইড্রোজেন বন্ধন হচ্ছে হাইড্রোজেন পরমাণুর সাথে যখন অধিক তড়িৎ ঋণাত্মক এবং আকারে ছোট অন্য কোনো পরমাণু যুক্ত থাকে, তখন তড়িৎ ঋণাত্মক পরমাণু বন্ধনকৃত ইলেকট্রনকে নিজের দিকে টেনে নেয়। ফলে সেই তড়িৎ ঋণাত্মক পরমাণুটা আংশিক নেগেটিভ, আর হাইড্রোজেন পরমাণুটা আংশিক পজিটিভ হয়ে যায়। অর্থাৎ একটা ধনাত্মক এবং ঋণাত্মক প্রান্তের সৃষ্টি হয়, একটা পোলার অণু উৎপন্ন হয়ে যায়, ডাইপোল সৃষ্টি হয়। এইভাবে এই ডাইপোল বা এই পোলার অণুটার পাশে যখন আরেকটা পোলার অণু আসে, তখন একটার ধনাত্মক হাইড্রোজেন প্রান্তের সাথে আরেকটা ঋণাত্মক অণুর যে বন্ধন তৈরি হয়, সেই বন্ধনটাকে আমরা বলি যে হাইড্রোজেন বন্ধন। আমরা সংজ্ঞাটা একটু দেখি। হাইড্রোজেন পরমাণু যখন অধিক তড়িৎ ঋণাত্মক, অধিক তড়িৎ ঋণাত্মক আমি এখানে উদাহরণটা দিই না, যেমন নাইট্রোজেন, অক্সিজেন, এগুলো হচ্ছে অধিক তড়িৎ ঋণাত্মক পরমাণু। তাহলে হাইড্রোজেন পরমাণুর সাথে যদি নাইট্রোজেন, অক্সিজেন বা ফ্লোরিন এই মৌলগুলো যুক্ত থাকে সমযোজী বন্ধনে, তখন হাইড্রোজেন পরমাণু আংশিক ধনাত্মক আর অধিক তড়িৎ ঋণাত্মক পরমাণুটা আংশিক ঋণাত্মক চার্জ প্রাপ্ত হয়। এভাবে সৃষ্ট পোলার অণুগুলো যখন পরস্পরের কাছাকাছি আসে, তখন এক অণুর ধনাত্মক হাইড্রোজেন প্রান্তের সাথে অন্য অণুর ঋণাত্মক প্রান্তের আকর্ষণে যে বন্ধন সৃষ্টি হয়, তাকে আমরা হাইড্রোজেন বন্ধন বলি। তাহলে নিশ্চয়ই বোঝা গেছে হাইড্রোজেনের সাথে অধিক তড়িৎ ঋণাত্মক পরমাণু থাকতে হবে, যেমন অক্সিজেন, নাইট্রোজেন, ক্লোরিন এই ধরনের পরমাণু থাকতে হবে যাদের তড়িৎ ঋণাত্মকতা বেশি এবং আকার ছোট। তাহলে তখন কি হবে, হাইড্রোজেনের সাথে যখন এই পরমাণুগুলো যুক্ত থাকবে, তখন এই বন্ধনকৃত ইলেকট্রনগুলো ওই তড়িৎ ঋণাত্মক পরমাণুর দিকে চলে যাবে। সেই জন্য তড়িৎ ঋণাত্মক পরমাণুটা নেগেটিভ হবে আর হাইড্রোজেনটা পজিটিভ হয়ে যাবে। তো এরকম দুইটা অণু যখন কাছাকাছি আসবে, এক অণু ধনাত্মক হাইড্রোজেনের সাথে অন্য অণু ঋণাত্মক পরমাণুর যে বন্ধন তৈরি হবে, সেটাকে বলবো হবে হাইড্রোজেন বন্ধন। যেমন এটা হচ্ছে হাইড্রোজেন ক্লোরাইড। হাইড্রোজেন ক্লোরাইডের মধ্যে ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা হাইড্রোজেন থেকে অনেক বেশি। সেই জন্য ক্লোরিন কি করে, বন্ধনকৃত ইলেকট্রনগুলোকে নিজের দিকে টেনে নিয়ে আসে। এই কারণে ক্লোরিনটা আংশিক নেগেটিভ আর হাইড্রোজেনটা আংশিক পজিটিভ হয়ে যায়, অর্থাৎ এটা একটা পোলার অণু হয়ে গেছে। এখন এরকম যদি কয়েকটা পোলার অণু পাশাপাশি আসে, যেমন এই পোলার অণু কাছাকাছি আসলো, তখন একটার ধনাত্মক হাইড্রোজেনের সাথে অপরটার ঋণাত্মক ফ্লোরিন, এখানে একটা আকর্ষণ বল কাজ করবে। ঠিক একইভাবে এইটার ধনাত্মক হাইড্রোজেনের সাথে এইটার ঋণাত্মক ফ্লোরিনের একটা আকর্ষণ বল কাজ করবে। এই মাঝখানে একটা আকর্ষণ বল কাজ করবে। এই আকর্ষণ বলের মাধ্যমে যে বন্ধনটা তৈরি হবে, যেটাকে আমি ডট ডট লাইন দ্বারা দেখাইছি, এটাকে বলা হচ্ছে হাইড্রোজেন বন্ধন। হাইড্রোজেন বন্ধনকে
তোমার এরকম ডট ডট লাইন দ্বারা প্রকাশ করা হয়। তাহলে নিশ্চয়ই তোমরা হাইড্রোজেন ফ্লোরাইডে কেন হাইড্রোজেন বন্ধন গঠিত সেটা বুঝতেছ। হাইড্রোজেন ফ্লোরাইডের মধ্যে ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা এবং আকার অনেক, তড়িৎ ঋণাত্মকতা অনেক বেশি, আকার অনেক ছোট। সেই জন্য ফ্লোরিন আংশিক নেগেটিভ হয়ে যায় আর হাইড্রোজেন আংশিক পজিটিভ হয়। এরকম দুইটা বা তিনটা হাইড্রোজেন ফ্লোরাইড যখন কাছাকাছি আসে তখন একটা ধনাত্মক হাইড্রোজেনের সাথে আরেকটা ঋণাত্মক ফ্লোরিনের একটা বন্ধন তৈরি হয়, এটাকে হচ্ছে হাইড্রোজেন বন্ধন। ঠিক একইভাবে আমরা আরেকটা উদাহরণ দিতে পারি পানি। পানিও একটা কিন্তু পোলার অণু। পানির মধ্যে হাইড্রোজেনটা পজিটিভ আর অক্সিজেনটা নেগেটিভ আকারে থাকে। আর অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, অক্সিজেনের আকারও ছোট। সেই জন্য কি হবে, অক্সিজেন নেগেটিভ হয়ে যায়, অক্সিজেন ইলেকট্রনগুলোকে নিজের দিকে টেনে নিয়ে আসে বন্ধনকৃত ইলেকট্রনগুলোকে। সেই কারণে অক্সিজেন নেগেটিভ আর হাইড্রোজেনটা কি পজিটিভ থাকে। এখন এরকম একাধিক হাইড্রোজেন পরমাণু যখন কাছাকাছি আসবে, পাশাপাশি আসবে, তখন কি হবে, একটার ধনাত্মক হাইড্রোজেনের সাথে আরেকটা ঋণাত্মক অক্সিজেনের একটা বন্ধন তৈরি হবে। এই যে মাঝখানে ডট ডট লাইন দিয়ে আমি দেখাচ্ছি, এই বন্ধনগুলো হচ্ছে হাইড্রোজেন বন্ধন। তাহলে একটা ঋণাত্মক অক্সিজেনের সাথে আরেকটার ধনাত্মক হাইড্রোজেনের একটা বন্ধন তৈরি হলো। এভাবে পানির অণুগুলোর মধ্যে পরস্পর একটা বন্ধন তৈরি হয়, যেটাকে আমরা হাইড্রোজেন বন্ধন বলি। তাহলে হাইড্রোজেন ক্লোরাইড এবং পানির অণুর মধ্যে এভাবে হাইড্রোজেন বন্ধন তৈরি হয়। এখন হাইড্রোজেন বন্ধন গঠনের শর্ত। হাইড্রোজেন বন্ধন গঠনে কিছু শর্ত আছে, যেটা আমরা হাইড্রোজেন বন্ধনের সংজ্ঞার মধ্যেও ভালোভাবে তোমরা যদি খেয়াল করো তাহলে বুঝবা। সেখানে বলা হয়েছিল হাইড্রোজেনের সাথে অধিক তড়িৎ ঋণাত্মক এবং আকারে ছোট। তাহলে প্রথম শর্ত হচ্ছে হাইড্রোজেন বন্ধন গঠনকারী অণুতে অন্তত একটি হাইড্রোজেন পরমাণু থাকতে হবে, যেটা আমরা হাইড্রোজেন বন্ধনের নাম থেকেই বুঝতেছি বন্ধনটা হাইড্রোজেনের মাধ্যমেই তৈরি হবে। সেই জন্য অণুর মধ্যে অন্তত একটা হাইড্রোজেন পরমাণু থাকতে হবে। যে দুইটা অণুর মধ্যে হাইড্রোজেন বন্ধন তৈরি হবে তাদের মধ্যে অন্তত একটা হাইড্রোজেন থাকতে হবে। 2 নম্বর শর্ত হচ্ছে হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত অন্য পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা বেশি এবং আকার ছোট হতে হবে। যেমন হাইড্রোজেন ক্লোরাইডের মধ্যে একটা হাইড্রোজেন আছে, একটা 1 নম্বর শর্ত পূরণ করলো। 2 নম্বর শর্ত হচ্ছে হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত অন্য পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা বেশি এবং আকারে ছোট হতে হবে। তো হাইড্রোজেন ক্লোরাইডের মধ্যে ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা বেশি এবং আকার ছোট। ঠিক একইভাবে পানির মধ্যে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি এবং আকার ছোট। আবার পানির মধ্যে হাইড্রোজেন আছে, তাহলে এই দুইটা শর্ত পূরণ হলো। 3 নম্বর শর্ত হচ্ছে যে পরমাণুর সাথে হাইড্রোজেন বন্ধন গঠিত হবে তার অন্তত একটি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকবে। তাহলে হাইড্রোজেন ফ্লোরাইডের মধ্যে কিন্তু ফ্লোরিনের মধ্যে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে, কারণ ফ্লোরিনের সর্ববহিস্থ স্তরে কয়টা ইলেকট্রন আছে, ফ্লোরিনের ইলেকট্রন হচ্ছে 9টা, সর্ববহিস্থ স্তরে ইলেকট্রন আছে 7টা। তো একটা হাইড্রোজেনের সাথে শেয়ার করে আর বাকি 3 জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন হিসেবে থাকে। ঠিক একইভাবে পানির অক্সিজেনের সর্ববহিস্থ স্তরে ইলেকট্রন আছে কয়টা, অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 8, তাহলে সর্ববহিস্থ স্তর আছে দ্বিতীয় স্তর, এখানে আছে 6টা। তার মধ্যে সে 2টা হাইড্রোজেনের সাথে শেয়ার করে সমযোজী বন্ধন গঠনের জন্য, আর বাকি 4টা মানে 2 জোড়া মুক্ত জোড় ইলেকট্রন হিসেবে থাকে। তাহলে অক্সিজেনে 2 জোড়া মুক্ত জোড় ইলেকট্রন আছে, ঠিক একইভাবে ফ্লোরিনে 3 জোড়া মুক্ত জোড় ইলেকট্রন আছে। তাহলে তৃতীয় শর্ত হচ্ছে হাইড্রোজেন যে পরমাণুর সাথে হাইড্রোজেন বন্ধন তৈরি হবে তার মধ্যে মুক্ত জোড় ইলেকট্রন বা নিঃসঙ্গ ইলেকট্রন থাকতে হবে। এগুলো হচ্ছে হাইড্রোজেন বন্ধন গঠনের শর্ত। এখন হাইড্রোজেন বন্ধনের প্রকারভেদ। হাইড্রোজেন বন্ধন 2 প্রকার, একটা হচ্ছে আন্তঃ আণবিক হাইড্রোজেন বন্ধন আর একটা হচ্ছে অন্তঃ আণবিক হাইড্রোজেন বন্ধন। আন্তঃ আণবিক হাইড্রোজেন বন্ধন, অন্তঃ আণবিক হাইড্রোজেন বন্ধন, এগুলো আমরা একটু বিস্তারিত দেখি। আন্তঃ আণবিক হাইড্রোজেন বন্ধন কাকে বলে? আন্তঃ আণবিক হাইড্রোজেন বন্ধন হচ্ছে একই যৌগের অথবা ভিন্ন ভিন্ন যৌগের ভিন্ন ভিন্ন অণুর মধ্যে যে বন্ধনটা তৈরি হয়, যে হাইড্রোজেন বন্ধন তৈরি হয়, সেটাকে বলা হচ্ছে আন্তঃ আণবিক হাইড্রোজেন বন্ধন। একই অথবা ভিন্ন যৌগের একাধিক অণুর মধ্যে বা ভিন্ন ভিন্ন দুইটা অণুর মধ্যে যে হাইড্রোজেন বন্ধন তৈরি হয় তাকে আন্তঃ আণবিক হাইড্রোজেন বন্ধন বলে। সংজ্ঞাটা একটু ভালো করে খেয়াল করতে হবে।
তাহলে আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন দুইটা ভিন্ন ভিন্ন অণুর মধ্যে হবে, আর সেই দুইটা অণু একই যৌগের হইতে পারে অথবা আলাদা আলাদা বা ভিন্ন ভিন্ন যৌগেরও হইতে পারে। আমরা হাইড্রোজেন ক্লোরাইড, পানি, এরপরে অ্যাসিটিক অ্যাসিড অণুতে আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন গঠিত হয়। এটার উদাহরণ, তার মধ্যে হাইড্রোজেন ক্লোরাইড আর পানির উদাহরণ তো আমরা উপরে দিলাম। হাইড্রোজেন ক্লোরাইড এর দুইটা অণু মধ্যে একটা বন্ধন তৈরি হয়েছে, দুইটা ভিন্ন ভিন্ন অণু। যেমন এখানে তোমরা যদি দেখো, এইটা হাইড্রোজেন ক্লোরাইডের একটা অণু, এইটা আরেকটা অণু। তাহলে হাইড্রোজেন ক্লোরাইডের দুইটি ভিন্ন অণুর মধ্যে তৈরি হয়েছে এই বন্ধনটা। এরকম দুইটা ভিন্ন অণুর মধ্যে, পানিরও দুইটা ভিন্ন অণুর মধ্যে হাইড্রোজেন বন্ধন তৈরি হয়েছে। তো দুইটা ভিন্ন অণুর মধ্যে যদি হাইড্রোজেন বন্ধন তৈরি হয় সেটাকে আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন বলে। এই দুইটা ভিন্ন অণু একই যৌগের হইতে পারে বা ভিন্ন ভিন্ন যৌগের হইতে পারে। যেমন এখানে এগুলো হচ্ছে দুটোটা একই যৌগ, অর্থাৎ দুটোটা, প্রথমটার ক্ষেত্রে দুটোটা হাইড্রোজেন ক্লোরাইডের অণু, আর পানির ক্ষেত্রে দুটোটা পানির অণু। আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধনের উদাহরণ যদি এখানে দেখি, আমরা এই উদাহরণটা আগেও দেখে আসছিলাম। পানি, এইটা একটা পানির অণু, এই দুটুকুতে একটা অণু, এখানে পানির আরেকটা অণু, এখানে পানির আরেকটা অণু, এখানে পানির আরেকটা অণু। তাহলে এই চিত্রে পানির মোট কয়টা অণু আছে? 4টা। 1 2 3 4টা পানির অণু আছে। তাহলে প্রথম অণুর সাথে, এটা যদি প্রথম অণুর সাথে দ্বিতীয় অণুর একটা হাইড্রোজেন বন্ধন তৈরি হয়েছে। আবার এদিকে দ্বিতীয় অণুর সাথে তৃতীয় অণুর একটা হাইড্রোজেন বন্ধন, তৃতীয় অণুর সাথে চতুর্থ অণুর একটা হাইড্রোজেন বন্ধন। তাহলে ভিন্ন ভিন্ন দুটো অণুর মধ্যে হাইড্রোজেন বন্ধন তৈরি হয়েছে, এই জন্য এগুলো হচ্ছে আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন। আর এটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড অণুর মধ্যে হাইড্রোজেন বন্ধন। অ্যাসিটিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিডের এখানে দুইটা অণু, একটা হচ্ছে এই অংশটা হচ্ছে একটা অণু CH3CO, এইখান থেকে এতটুকু হচ্ছে একটা অণু। আমি যেটা দেখাচ্ছি এইটা একটা অণু, আর এইদিকে এই অংশটা আরেকটা অণু। দুইটা ভিন্ন ভিন্ন, তবে দুইটা অণুর মধ্যে এখানে দুইটা হাইড্রোজেন বন্ধন তৈরি হয়েছে, একটা নিচে আর একটা উপরে। তাহলে অ্যাসিটিক অ্যাসিডের দুইটা ভিন্ন অণুর মধ্যে এই বন্ধনটা তৈরি হয়েছে, সেই জন্য এটা আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন। এরপরে অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন। অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন হচ্ছে একই অণুতে, একই অণুর ভিন্ন অংশের মধ্যে যে হাইড্রোজেন বন্ধন তৈরি হয় সেটাকে বলা হচ্ছে অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন। তাহলে অন্ত আর আগেরটা ছিল আন্ত। আন্ত হচ্ছে দুইটা ভিন্ন অণুর মধ্যে হবে, আর অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন হচ্ছে একটা অণুর মধ্যেই হবে, একটা অণুর দুইটা ভিন্ন অংশের মধ্যে। একটু যদি উদাহরণ দিলে তোমরা বুঝবা। যখন একই অণুর বিভিন্ন অংশের মধ্যে হাইড্রোজেন বন্ধন গঠিত হয় তাকে অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন বলে। যেমন অর্থোনাইট্রোফেনল, অর্থোহাইড্রোক্সি বেনজালডিহাইড অণুতে অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন বিদ্যমান। তা আমরা যদি উদাহরণ দেখি, এই যৌগটার নাম হচ্ছে অর্থোনাইট্রোফেনল। এটার নাম কি? অর্থোনাইট্রোফেনল। অর্থাৎ এখানে ফেনলের অর্থ পজিশনে নাইট্রোমূলক আছে, এটা হচ্ছে নাইট্রোমূলক NO2, এটার নাম হচ্ছে অর্থোনাইট্রোফেনল। এখন অর্থোনাইট্রোফেনলের OH মূলকের মধ্যে হাইড্রোজেনটা পজিটিভ, অক্সিজেন নেগেটিভ। আবার নাইট্রো মূলকের এখানে অক্সিজেনটা নেগেটিভ থাকে, ফলে এই হাইড্রোজেন আর এই অক্সিজেনের মধ্যে একটা বন্ধন তৈরি হয়। তাহলে এটা একই অণুর ভিন্ন ভিন্ন অংশের মধ্যে একটা বন্ধন তৈরি হলো। এভাবে একই অণুর দুটি ভিন্ন অংশের মধ্যে যদি হাইড্রোজেন বন্ধন তৈরি হয় সেটাকে বলা হচ্ছে এই অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন। এই যে এখানে আমরা যে বন্ধনটা দেখালাম ডট ডট রেখা দ্বারা, এই রেখাটাকে আমরা বলে যে এই রেখাটাকে বলা হচ্ছে অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন। ঠিক একইভাবে আমরা যদি, এই যৌগটার নাম কি? এটার নাম হচ্ছে অর্থোহাইড্রোক্সি বেনজালডিহাইড। এইখানে অ্যালডিহাইড মূলক আছে, অ্যালডিহাইড মূলকের অর্থ পজিশনে OH মূলক আছে, সেই জন্য এটাকে বলা হচ্ছে অর্থোহাইড্রোক্সি বেনজালডিহাইড। এগুলো জৈব যৌগ, যখন তোমরা নামকরণ করছো সেখানে নিশ্চয়ই জানার কথা। তাহলে এটা হচ্ছে অর্থোহাইড্রোক্সি বেনজালডিহাইড। এখানেও হাইড্রোজেনটা পজিটিভ থাকে আর এখানে অক্সিজেনটা নেগেটিভ থাকে, ফলে এই যেমন এরকম হাইড্রোজেনটা পজিটিভ আর এখানে অক্সিজেনটা নেগেটিভ আছে, ফলে এই পজিটিভ হাইড্রোজেনের সাথে নেগেটিভ অক্সিজেনের একটা বন্ধন তৈরি হয়, যেটাকে আমরা অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন বলি। এখানে যে বন্ধনটা দেখালাম
ডট ডট রেখা দ্বারা, এটা হচ্ছে অন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন। আচ্ছা, এখানে আমার সরি, অ্যানিমেশন একটু সমস্যা হচ্ছে, অসুবিধা নাই। অর্থোনাইট্রোফেনল অপেক্ষা প্যারানাইট্রোফেনলের গলনাঙ্ক বেশি কেন? অর্থোনাইট্রোফেনল অপেক্ষা প্যারানাইট্রোফেনল, এটা ফেনল হবে, যদিও বানানটা ভুল হয়েছে, ফেনিল হয়ে গেছে, ফেনল হবে। অর্থোনাইট্রোফেনল অপেক্ষা প্যারানাইট্রোফেনলের গলনাঙ্ক বেশি কেন, এরকম একটা কোশ্চেন অনেক সময় এই অনুধাবনমূলকে আসে। অর্থোনাইট্রোফেনল অপেক্ষা প্যারানাইট্রোফেনলের গলনাঙ্ক বেশি কেন? এটার কারণ হচ্ছে অর্থোনাইট্রোফেনলে অন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন তৈরি হয়, আর প্যারানাইট্রোফেনলে আন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন তৈরি হয়। এক কথায় আনসার এইটা, তবে তোমাকে ব্যাখ্যা করতে হবে। কি বললাম? অর্থোনাইট্রোফেনলে অন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন তৈরি হয়, আর প্যারানাইট্রোফেনলে আন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন তৈরি হয়। তা আমরা যদি একটু দেখি, এটা হচ্ছে, এটা কি, এটার নাম কি? কিছুক্ষণ আগে এর আগের পূর্বের স্লাইডে আমরা এটার নাম বলছিলাম, এটা হচ্ছে অর্থোনাইট্রোফেনল, কারণ এখানে নাইট্রো মূলকটা অর্থ পজিশনে আছে, এটা অর্থ পজিশন, তাহলে এটা হচ্ছে অর্থোনাইট্রোফেনল। এই অর্থোনাইট্রোফেনলে কি ধরনের অন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন হবে? তাহলে এখানে ধনাত্মক হাইড্রোজেনের সাথে ঋণাত্মক অক্সিজেনের একটা বন্ধন তৈরি হবে, সেটা হচ্ছে অন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন। এই জায়গায় যে বন্ধনটা তৈরি হচ্ছে অন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন। আর প্যারানাইট্রোফেনল, এটা হচ্ছে প্যারানাইট্রোফেনল। এটা প্যারা কেন? কারণ এটা হচ্ছে এই যে ফেনলিক মূলক, আর ফেনলিক মূলকের সাপেক্ষে নাইট্রোটা হচ্ছে প্যারা অবস্থানে। এটা অর্থ, এটা মেটা, আর এটা প্যারা, তাহলে এখানে নাইট্রো মূলকটা প্যারা অবস্থানে আছে। এই প্যারানাইট্রোফেনলে কিন্তু অন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন তৈরি হয় না। এখন প্রশ্ন হচ্ছে, কেন প্যারানাইট্রোফেনলে অন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন তৈরি হয় না? এটার কারণ হচ্ছে, দেখো তুমি, প্যারানাইট্রোফেনলে হাইড্রোজেন, ধনাত্মক হাইড্রোজেন আর ঋণাত্মক অক্সিজেনের মধ্যে অনেক দূরত্ব, যেহেতু এটা প্যারা পজিশন আছে, দূরত্ব বেশি, সেই জন্য এইখানে আকর্ষণ বল কার্যকর হয় না, অর্থাৎ বন্ধন তৈরি হয় না। কিন্তু আগেরটাতে অর্থোনাইট্রোফেনলে এরা কাছাকাছি ছিল, যেহেতু অর্থ পজিশনে থাকলে কাছে থাকে, তাহলে এখানে কাছাকাছি ছিল বলে এখানে হাইড্রোজেন বন্ধন উৎপন্ন হয়েছিল। আর এখানে দূরে আছে বলে এই দুইটা পজিটিভ হাইড্রোজেন এবং নেগেটিভ অক্সিজেনের মধ্যে হাইড্রোজেন বন্ধন তৈরি হওয়া সম্ভব নয়, সেই জন্য এখানে অন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন তৈরি হবে না। তো এরকম দুইটা প্যারানাইট্রোফেনল পরমাণু অণু যদি কাছাকাছি আসে, তখন দেখো কি হয়। এই, তাহলে প্রথমটা প্যারানাইট্রোফেনল আর দ্বিতীয়টাও প্যারানাইট্রোফেনল, তাহলে দুইটা প্যারানাইট্রোফেনল অণু যখন কাছাকাছি আসে, তাহলে একটার ধনাত্মক হাইড্রোজেন আর এদিকে এটার ঋণাত্মক অক্সিজেন তখন কাছাকাছি আসার সুযোগ আছে। এটা যদি এইভাবে লিখি আমরা, তাহলে এই দুইটা ধনাত্মক চার্জ আর অক্সিজেনের ঋণাত্মক, এই দুইটা কাছাকাছি আসবে, তখন তাদের মধ্যে একটা বন্ধন তৈরি হবে। এই বন্ধনটাকে বলবো আমরা আন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন। কেন? কারণ এটা হচ্ছে দুইটা ভিন্ন অণুর মধ্যে তৈরি হয়েছে। আমরা আগেই সংজ্ঞাতে বলছিলাম, যখন দুটি ভিন্ন অণুর মধ্যে যে হাইড্রোজেন বন্ধন তৈরি হবে সেটাকে বলা হচ্ছে আন্ত আণবিক, আর একই অণুর দুইটা ভিন্ন অংশে যে বন্ধন তৈরি হবে সেটাকে বলা হচ্ছে অন্ত আণবিক। তাহলে অর্থোনাইট্রোফেনলে অন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন তৈরি হয়, আর প্যারানাইট্রোফেনলে আন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন তৈরি হয়। এভাবে এই অণুর মধ্যে, দুইটা অণুর মধ্যে আন্ত আণবিক, ঠিক এই অণুর পাশে যখন আরেকটা আসবে সেটার সাথে এটার আন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন, তার পাশে যখন আরেকটা আসবে সেটার সাথে, অর্থাৎ প্যারানাইট্রোফেনলের অণুগুলো পরস্পর পরস্পরের সাথে আন্ত আণবিক হাইড্রোজেন বন্ধনের সাথে কি করে যুক্ত থাকে। কিন্তু অর্থোনাইট্রোফেনলের মধ্যে একটা অণুর সাথে আরেকটা অণু এভাবে বন্ধন তৈরি না, এখানে প্রত্যেকটা অণু আলাদা আলাদা থাকে। যেহেতু প্যারানাইট্রোফেনলে অণুগুলোর পরস্পর আন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত থাকে, সেই জন্য সেই অণুগুলোকে আলাদা করতে হলে তোমার বেশি তাপমাত্রার প্রয়োজন হয়, এই জন্য এদের গলনাঙ্ক স্থনাঙ্ক বেশি। কিন্তু অর্থোনাইট্রোফেনলে তো প্রত্যেকটা অণু আলাদা আলাদা অবস্থা আছে, কারণ একটা অণু আরেকটা অণুর সাথে বন্ধন তৈরি করেন, এই একটা অণুর মধ্যেই বন্ধন তৈরি, এই অণুটা আরেকটা অণুর সাথে বন্ধন তৈরি করে, ফলে অণুগুলো পরস্পরের সাথে আবদ্ধ নেই, সেই জন্য এখানে তাপমাত্রা কম লাগবে। আর এখানে যেহেতু একটা অণু আরেকটা অণুর সাথে আবদ্ধ অবস্থায় থাকে, বন্ধনকৃত অবস্থায় থাকে, ফলে সেই বন্ধনগুলোকে ভাঙতে
তাপমাত্রা বেশি লাগে। এই জন্য এই অর্ধনাইট্রোফেনল অপেক্ষা প্যারানাইট্রোফেনলের গলনাঙ্ক বেশি। তো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। এরপরে ইথার অপেক্ষা সম আণবিক ভরের অ্যালকোহলের স্ফুটনাঙ্ক বেশি। ব্যাখ্যা করো। এরকম কোশ্চেন অনেক সময় আসতে পারে। ইথার অপেক্ষা সম আণবিক ভরের অ্যালকোহলের স্ফুটনাঙ্ক বেশি। অর্থাৎ একটা যোগ ইথার আর একটা যোগ অ্যালকোহল, কিন্তু তাদের আণবিক ভর সমান। এরকম যদি হয় তখন ইথারের অপেক্ষা অ্যালকোহলের স্ফুটনাঙ্ক বেশি হয়। এটার কারণও ওই যে হাইড্রোজেন বন্ধন তৈরি। ইথার এবং অ্যালকোহল আমরা যদি একটা উদাহরণ দিয়ে দেখি, যেমন ইথানল, এটা এক ধরনের অ্যালকোহল, CH3CH2OH, এটা হচ্ছে একটা অ্যালকোহল, অ্যালকোহলের দ্বিতীয় সদস্য ইথানল। আর ডাইমিথাইল ইথার, এটার সংকেত হচ্ছে CH3OCH3। তাহলে এই দুইটার আণবিক ভর কিন্তু একই, কারণ এখানে কার্বন দুইটা আছে, হ্যাঁ, হাইড্রোজেন 6টা আছে, অক্সিজেন একটা আছে। ঠিক একইভাবে এখানে কার্বন দুইটা আছে, হাইড্রোজেন 6টা আছে, অক্সিজেন একটা আছে। তাহলে দুইটা যৌগের আণবিক ভর একই, কিন্তু এদের গঠন মানে গাঠনিক সংকেত ভিন্ন। সেই জন্য গাঠনিক সংকেত ভিন্ন হওয়ার কারণে ইথানল বা অ্যালকোহলে হাইড্রোজেন বন্ধন হয়, ইথারে কিন্তু হাইড্রোজেন বন্ধন তৈরি হয় না। এখন ইথানলে কিভাবে হাইড্রোজেন বন্ধন তৈরি হয়? ইথানলে এই যে OH মূলক আছে, OH মূলকের হাইড্রোজেনটা পজিটিভ থাকে আর অক্সিজেনটা নেগেটিভ হয়। এরকম একটা ইথানল অণুর পাশে যখন আরেকটা ইথানল অণু আসবে, তখন এক অণুর ধনাত্মক হাইড্রোজেনের সাথে অপর অণুর ঋণাত্মক অক্সিজেনের একটা হাইড্রোজেন বন্ধন তৈরি হবে। ঠিক সেটার সাথে তার পাশের অণুর আরেকটা হাইড্রোজেন বন্ধন তৈরি হবে। এভাবে ইথানল অণুগুলোর মধ্যে হাইড্রোজেন বন্ধন তৈরি হয়, অর্থাৎ অ্যালকোহলের অণুগুলোর মধ্যে হাইড্রোজেন বন্ধন তৈরি হয়। আর ইথার, এখানে কিন্তু হাইড্রোজেন বন্ধন তৈরি হওয়ার কোনো সুযোগ নেই, কারণ এখানে অক্সিজেনের সাথে হাইড্রোজেন যুক্ত নেই। অক্সিজেনের সাথে যুক্ত আছে কি? কার্বন। আর হাইড্রোজেন গুলো যুক্ত আছে কার্বনের সাথে। সেই জন্য এখানে হাইড্রোজেন বন্ধন তৈরি না। অক্সিজেনের সাথে যদি হাইড্রোজেন যুক্ত থাকে তাহলেই হাইড্রোজেন বন্ধন তৈরি হওয়ার সুযোগ থাকে। অক্সিজেনের সাথে হাইড্রোজেন, হাইড্রোজেনের সাথে অক্সিজেন অথবা ফ্লোরিন অথবা নাইট্রোজেন, সাধারণত এই তিনটা মৌল হলেই হাইড্রোজেন বন্ধন তৈরি হয়। এই দ্বিতীয় যোগ ইথারের মধ্যে যেহেতু অক্সিজেনের সাথে হাইড্রোজেন যুক্ত নেই, কার্বন যুক্ত আছে, ফলে এখানে হাইড্রোজেন পজিটিভ বা অক্সিজেন নেগেটিভ ওরকম হওয়ার সুযোগ নাই, মানে হাইড্রোজেন বন্ধন গঠন হওয়ার মতো পোলারিটি এখানে উৎপন্ন হয় না, কিন্তু ইথারের মধ্যে হয়, অ্যালকোহলের মধ্যে হয়। যেমন দেখো, এই আমরা ইথানলের সংকেতকে আমরা ইচ্ছে করলে এইভাবে লিখতে পারি। এই যে এটা CH3CH2 কে আমরা একসাথে C2H5 লিখতে পারি। তাহলে C2H5 আর এটা হচ্ছে OH। এখানে H টা পজিটিভ আর অক্সিজেনটা নেগেটিভ। ঠিক আছে? তো এরকম একটা ইথানল অণু, এর পাশে যদি আরেকটা ইথানল অণু আসে, তার পাশে যদি আরেকটা ইথানল, এর পাশে আরেকটা, এইভাবে ইথানল অণুগুলো যদি পাশাপাশি আমরা লিখি বা আসে, তখন কি হবে? এখানে ধনাত্মক হাইড্রোজেনের সাথে এখানে ঋণাত্মক অক্সিজেনের এইদিকে একটা বন্ধন তৈরি হবে। ঠিক দ্বিতীয়টা ঋণাত্মক অক্সিজেনের সাথে তৃতীয়টা ধনাত্মক হাইড্রোজেনের আরেকটা বন্ধন তৈরি হবে। তৃতীয়টা ঋণাত্মক অক্সিজেনের সাথে চতুর্থ ধনাত্মক হাইড্রোজেনের আরেকটা বন্ধন। তাহলে এখানে প্রত্যেকটা অণু পরস্পর হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত থাকে। তো যেহেতু অণুগুলো হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত থাকে, সেই জন্য এই বন্ধনগুলো ভাঙতে তাপমাত্রা বেশি লাগবে। এই কারণে ইথানল অর্থাৎ অ্যালকোহলের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক ইথার অপেক্ষা বেশি হবে। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো এটার কারণ কি। কারণ হচ্ছে অ্যালকোহলে হাইড্রোজেন বন্ধন তৈরি হয়, ইথারে হাইড্রোজেন বন্ধন তৈরি হয় না। তো সেটা তুমি একটা উদাহরণ দিয়ে ব্যাখ্যা করতে হবে। এখানে প্রশ্ন আসলে, এটা সাধারণত যদি আসে অনুধাবনমূলক আসবে, তাহলে তোমাকে এই অনুধাবনের দুইটা অংশ, একটা জ্ঞানমূলক অংশ আবার একটা অনুধাবনমূলক অংশ। তাহলে তোমাকে প্রথমে কি কারণে হাইড্রোজেন মানে স্ফুটনাঙ্ক বেশি সেটা যদি বলতে পারো, তোমাকে 1 নাম্বার দিবে। অর্থাৎ তোমাকে বলতে হবে যে অ্যালকোহলে হাইড্রোজেন বন্ধন তৈরি হয়, ইথারের মধ্যে কোনো হাইড্রোজেন বন্ধন তৈরি হয় না, সেই জন্য অ্যালকোহলের গলনাঙ্ক ইথার অপেক্ষা বেশি। তারপরে কেন হাইড্রোজেন বন্ধন তৈরি হয় সেটাও ব্যাখ্যা করতে হবে। অ্যালকোহলে যেহেতু ওএইচ মূলক আছে, সেখানে ধনাত্মক হাইড্রোজেন আর ঋণাত্মক অক্সিজেন উৎপন্ন হয়। এভাবে অসংখ্য অ্যালকোহল অণু যখন কাছাকাছি আসে, তাদের মধ্যে পরস্পর হাইড্রোজেন বন্ধন তৈরি হয়, ফলে একটা অণু আরেকটা অণুর সাথে হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে। এখন এই অণুগুলোকে পরস্পর দূর থেকে সব দূরে সরাতে হলে এই বন্ধনটা ভাঙতে হবে, সেই জন্য তাপমাত্রা বেশি লাগবে। কিন্তু ইথারের ক্ষেত্রে এই ধরনের হাইড্রোজেন বন্ধন তৈরি হয় না। ইথার
অণুগুলো একক অণু হিসেবে থাকে, সেই জন্য সেই ক্ষেত্রে তাপমাত্রা কম লাগবে। এভাবে ব্যাখ্যা করতে হবে। লাস্ট আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে H2S গ্যাস কিন্তু পানি তরল, ব্যাখ্যা করো। হাইড্রোজেন সালফাইড গ্যাস কিন্তু পানি তরল, যদিও এখানে সালফার এবং অক্সিজেন উভয়ই একই গ্রুপের মূল, তবে সালফার এর হাইড্রাইড মানে হাইড্রোজেন সালফাইড হচ্ছে গ্যাস, আর অক্সিজেনের হাইড্রাইড মানে পানি হচ্ছে তরল। এটার ব্যাখ্যা তাও একই, কারণ হচ্ছে পানি অণুগুলো পরস্পর হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত থাকে, আর হাইড্রোজেন সালফাইডের অণুগুলোর মধ্যে হাইড্রোজেন বন্ধন তৈরি হয় না। এটাই হচ্ছে কারণ। পানির অণুগুলোর মধ্যে হাইড্রোজেন বন্ধন তৈরি হয়, আর হাইড্রোজেন সালফাইডের অণুগুলোর মধ্যে হাইড্রোজেন বন্ধন তৈরি হয় না। এখন পানিতে কেন হাইড্রোজেন বন্ধন তৈরি হয়? কারণ হাইড্রোজেনের বন্ধনের সংজ্ঞা ছিল কি, অক্সিজেনের সাথে যদি অধিক তড়িৎ ঋণাত্মক এবং আকারে ক্ষুদ্র কোনো পরমাণু যুক্ত থাকে, তখনই হাইড্রোজেন বন্ধন উৎপন্ন হবে। তো এখানে পানির মধ্যে অক্সিজেনের আকার হচ্ছে ছোট এবং অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা অনেক বেশি হাইড্রোজেন থেকে, সেই জন্য পানির অণুগুলোর মধ্যে ধনাত্মক এবং ঋণাত্মক প্রান্তের সৃষ্টি হয়। ফলে একটা অণু আরেকটা অণুর কাছাকাছি আসলে একটার ধনাত্মক হাইড্রোজেনের সাথে অপরটার ঋণাত্মক অক্সিজেনের বন্ধন তৈরি হয়। কিন্তু হাইড্রোজেন সালফাইডে সালফারের আকার হচ্ছে বড়, অক্সিজেন থেকে অনেক বড়, আর সালফারের তড়িৎ ঋণাত্মকতা অক্সিজেন থেকেও কম। ফলে হাইড্রোজেন সালফাইডের অণুটা মধ্যে ওই রকমের পোলারিটি উৎপন্ন হয় না। আর পানির অণুর মধ্যে যেরকম ধনাত্মক ঋণাত্মক প্রান্ত বা পোলারিটি তৈরি হয়, হাইড্রোজেন সালফাইডের মধ্যে এরকম পোলারিটি উৎপন্ন হয় না, সেই জন্য হাইড্রোজেন সালফাইডের মধ্যে হাইড্রোজেন বন্ধনও তৈরি হয় না। এই কারণে হাইড্রোজেন সালফাইডের অণুগুলো একক অণু আকারে থাকে, আর পানির অণুগুলো একটা আরেকটার সাথে যুক্ত হয়ে থাকে। তো পানির অণুগুলোর মধ্যে যেহেতু হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত থাকে, সেই জন্য এই বন্ধনটা ভাঙতে তাপমাত্রা বেশি লাগে, সেই জন্য স্বাভাবিক তাপমাত্রায় পানিটা তরল থাকে, আর হাইড্রোজেন সালফাইডের অণুগুলো মুক্ত থাকে, সেই জন্য তার স্ফুটনাঙ্ক স্বাভাবিক তাপমাত্রার চেয়ে অনেক কম থাকে। সেই জন্য স্বাভাবিক তাপমাত্রা হাইড্রোজেন সালফাইড হচ্ছে গ্যাস। তো আমাদের আলোচনার বিষয় আজকে এতটুকুই ছিল, অর্থাৎ ভ্যান ডার ওয়ালস বল এবং হাইড্রোজেন বন্ধন। আমরা তৃতীয় অধ্যায় ধারাবাহিকভাবে আলোচনা করতেছিলাম। তৃতীয় অধ্যায়ের এটা আমাদের 16তম ক্লাস। আশা করছি আর একটা ক্লাস হয়তো শেষ হয়ে যাবে, অথবা সর্বোচ্চ 2টা ক্লাস হলে আমরা তৃতীয় অধ্যায় শেষ করতে পারবো। আগামী ক্লাসে আমরা হাইড্রোজেন বন্ধনের গুরুত্ব এবং তার পরবর্তীতে যদি সম্ভব হয় তোমার জটিল যৌগের নামকরণ নিয়ে আলোচনা করব। তো তোমরা আশা করছি ক্লাসটা ভালোভাবে দেখবা, এই আশা ব্যক্ত করে আজকের ক্লাস আমরা এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।